আমার স্বামী তখন বলল, তুমি গিয়ে ওই ঘরে ঘুমাও। তখন আমি বললাম, আর তো মাত্র একটা রাত, এই একটা রাত একটু তোমার পাশাপাশি থাকি। কিছু বলল না। সারা রাত ঘুমাতে পারিনি। ফজরের আগে বিছানা থেকে উঠলাম। হঠাৎ আমার স্বামীর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। এ কি নিষ্ঠুর পৃথিবী! আমি চাইলেও আমার স্বামীকে জড়িয়ে ধরতে পারতেছি না। চিৎকার করে বলতে ইচ্ছে করতেছে, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তোমার ওপর শুধু আমারই অধিকার। তোমার বুকে শুধুমাত্র আমি একাই মাথা রেখে ঘুমাবো, অন্য কোনো নারী না। তোমার উষ্ণ বুকের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য। আমার খুবই ইচ্ছা হলো ওর বুকে একটু মাথা রেখে শুয়ে থাকি, কিন্তু আমি পারলাম না। আমি অধিকার হারিয়ে ফেলেছি। কাল আমার স্বামীর বিয়ে, আমি এখনো জীবিত আছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি হারিয়ে ফেলতেছি। নিজেকে তিলে তিলে শেষ করে দিতে মন চাচ্ছে। কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম? যদি কোনো রকম এই জীবনে বেঁচে যাই, আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করেও যদি বেঁচে থাকতে পারি, তাহলে হাসরের ময়দানে আমি আমার স্বামীর ভাগ বুঝে নেব। কিসব আবল তাবল বকছি, আমার মাথাটা কোনো কিছুই কাজ করতেছে না। দুলতে দুলতে রান্নাঘরে গেলাম। আজকে ওর পছন্দের কিছু রান্না করব, শেষবারের জন্য। যাই হোক, দিনটা কেটে গেল। রাতে দেখি আমার হাজবেন্ড রুমে একা একা কথা বলতেছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। হয়তোবা তার নতুন বউয়ের সাথে কথা বলতেছিল। আজ রাতে আমি আর ওই রুমে থাকবো না। থাকলে হয়তোবা দম বন্ধ হয়ে আমি শেষ হয়ে যাব। আমি বালিশটা নিয়েও অন্য রুমে যেতে লাগলাম। আমার স্বামী তখন আমাকে দেখে বলল, কোথায় যাচ্ছ? আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করে বললাম, যেখানে থাকার কথা সেখানে যাচ্ছি। আমার স্বামী তখন আমাকে বলল, আমার ঘুম আসতেছে না, অনেকদিন ধরে তোমার সাথে কোন রকমের কথাই হচ্ছে না। আজকের রাতটা আমরা একসঙ্গে গল্প করে কাটাই, তুমি কি বলো? কি নির্মমতা, তাই না? পৃথিবীর কোনো মেয়েরই হয়তোবা আজকের রাতটা গল্প করে কাটাতে ইচ্ছে করবে না, স্বামীর মুখটাও দেখতে ইচ্ছে করবে না। কিন্তু ওই যে আমি তাকে ভালোবেসে পাগল হয়েছি, অন্ধের মতো ভালোবাসি। প্রতিবারই আমি হেরে যাই। আজকে ওর কথা ফেলার সাহস আমার হলো না। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, এমন আবদার হয়তোবা এটাই শেষ। কিভাবে ফেরাই তোমাকে বলো? ও আমার কথার কোনো উত্তর দিল না। ও আরো আমাকে উল্টে বলতেছে, জানো, মেয়েটা খুবই মিষ্টি, মায়াবী চেহারা, ঠিক তোমার মতোই, তোমার সঙ্গে মিলে গেছে। তোমার মতো শান্তবর্তী। কেন যেন এত মানুষের ভিড়ে তোমার মতো আমি আরো একটা মানুষকে খুঁজে পেয়েছি। এটাই হয়তোবা ভালোবাসা, তাই না? আমি তখন বললাম, সবকিছু যেন ঠিক থাকে, আমার মতো যেন অপয়া না হয়। আমার এই কথা শুনে আমার হাজবেন্ড খুবই রেগে গেল। সে আমাকে বলতেছে, আজকের এই দিনটার জন্য তুমিই দায়ী। তুমি নিজের কপালে নিজেই দুঃখ টেনে নিয়েছো। আমি চোখ মুছতে মুছতে বললাম, হ্যাঁ, আমিই দায়ী, আমি অপয়া। আমার হাজবেন্ড আরও রেগে গিয়ে বলল, দেখো, সন্তান না হওয়ার কারণে তুমি সামাজিক আর পারিবারিক প্রেশারটা হয়তোবা তুমি নিতে পারছিলে না, তাই বলে কথায় কথায় ঝগড়া হলে তুমি নিজেকে হেও করো কেন? শেষবার যখন ঝগড়া হয়েছিল তুমি আমাকে বলেছিলে আমি যেন আর একটা বিয়ে করি, আর তা না হলে তোমার যেন মরা মুখ দেখি। আমি তো তোমার মরা মুখ দেখতে চাই না, তাই এত কিছু করা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তুমি কেন বুঝতে পারলা না কোনটা আমার মুখের কথা আর কোনটা আমার মনের কথা? ও তখন নিজের চোখের পানি লুকিয়ে বলল, সবসময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি শুধুই একাই আমার? তুমিও তো কোনো কিছুই বুঝতে চাইতে না, সবসময় তুমি আমার উপরই প্রেশার দিয়েছ। ওর গলাটা তখন শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুমি কেন বুঝোনি? মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ছাড়তাম, আর এটাই আমার সবচাইতে বড় ভুল ছিল। কিন্তু এই ভুলের শাস্তিটা যে এতটা নির্মম হবে আমি কখনো বুঝতেও পারিনি। ও আমার হাতটা ছাড়িয়ে বলল, তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, প্রচুর কান্না করতেছিলাম। কান্না করতে করতে বারবার মনে হচ্ছিল ওর পায়ে ধরে অনুরোধ করে, তুমি যেন এই বিয়েটা না করো। কিন্তু না, আমি পারলাম না। মনে হচ্ছিল যে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত, তাকে আটকে রাখা বোকামি ছাড়া আর কিছুই না। সত্যি তো, আমি ওকে কখনোই সন্তান দিতে পারবো না, তাই আমার অনুরোধ করাও এখানে সাজে না। ফজরের আজান হচ্ছিল, দু একটা পাখিরও আওয়াজ ভেসে আসতেছিল। আমি আরো দুজনে ফ্লোরে হেলান দিয়ে বসে আছি। আমার ঠোঁট ফেটে চৌচির হয়ে গেছে, কান্না করতে করতে চোখ ফেটে রক্ত বের হবে এমন একটা অবস্থা। এত কষ্ট হচ্ছিল, মুখ থেকে হা করে নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা, আমার যতটা কষ্ট হচ্ছে ওরও কি তার অর্ধেকটাও হচ্ছে না? মনে হয় হচ্ছে না। যদি হতো তাহলে হয়তো বা ও আমাকে একলা করে দিতে পারতো না। ও আমার দিকে তাকিয়ে বলল, আমার একটা শেষ অনুরোধ রাখতে পারবে? আমি তখন শুকনো গলায় বললাম, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। তখন ও আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিল আর বলতেছে, আমি জানি তোমার খুব কষ্ট হবে, তারপরও তুমি এই শাড়িটা পরবে আমার জন্য। গত 3 মাস আগে তোমার জন্য কিনেছি, ঝগড়াঝাটি ঝামেলা সবকিছু মিলিয়ে তোমাকে আর দিতে পারিনি। আমি চাই আজকের দিনে তুমি একটু পরিপাটি হয়ে থাকো। সকালে ফুল আসবে বাসর ঘর সাজানোর জন্য, তোমার জন্য বেলি ফুল আনতে বলেছি, খোপায় পড়ো। আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখখানা দেখে আমি শুরু করতে চাই। আমি শুধু ভাবলাম
ওর এতটা নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা খুবই কষ্টের হয়ে যাবে। তারপর আমি মাথা নেড়ে সম্মতি জানাই। ননদের মুখে শুনেছি যতটুকু, ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, ওর পরিবারের কয়েকজন আর মেয়ের পরিবারের 10 জন মিলেই আর কি। 12টার দিকে গোসল করে পরিপাটি হয়ে তার বাবা মা বোনকে নিয়ে বেরিয়ে গেল বিয়ের উদ্দেশ্যে। আমি এখনো এই বাড়ি থেকে যাইনি। ও বিয়ে করে নিয়ে আসলে তার নতুন বউকে প্রথমবার আর শেষবারের মতো এক নজর দেখে চলে যাব। বুকে একরাশি কষ্ট নিয়ে ওর দেওয়া শাড়ি আর বেলি ফুল দিয়ে নিজেকে সাজালাম। আমার সাজানো গুছানো ঘরে বাসরঘর সাজানো হয়েছে অন্য কারোর জন্য। কি সুন্দর করে সাজানো হয়েছে। আমার বাসর ঘরটা যদিও এত সুন্দর হয়নি, পালিয়ে বিয়ে করেছিলাম তো তাই। আমার আফসোস আর হতাশা আমাকে আঁকড়ে ধরেছে। পুরো বাসায় আমি একা, সবাই গেছে নতুন বউ আনতে। আমি বসে বসে অপেক্ষা করতেছি তাদের জন্য। সন্ধ্যার পর কলিং বেলটা বাজলো। কলিং বেলটা বাজার সঙ্গে সঙ্গে আমার শরীরটা কাঁপতে শুরু করলো। কোনো রকম তুলতে তুলতে গিয়ে দরজাটা খুললাম। প্রথমে আমার ননদ হাসি মুখে ঘরে ঢুকলো। তারপর আমার শ্বশুর শাশুড়ি মুখটা কালো করে ঘরে ঢুকতে ঢুকতে বলল, অলক্ষী কোথাকার। এই কথাটা মনে হয় আমাকে উদ্দেশ্য করে বলে চলে গেল। সবার পরে আমার হাজবেন্ড আসলো, কোলে ছোট্ট একটা মেয়ে, এই তো বয়স 5 হবে। ননদ আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, দেখো তো ভাবি বাচ্চাটাকে পছন্দ হয়েছে কিনা। আমার হাজবেন্ড তখন হাসতে হাসতে বলল, পছন্দ তো হতেই হবে, চেহারা মিলিয়ে এনেছি না, দেখ দেখ একদম ওর মতে, সবাই বলবে এটা ওরই মেয়ে। আমি তখনও কিছুই বুঝতে পারতেছি না, আমার শরীরটা তখনও থরথর করে কাঁপতেছিল। আমি শুধু তাকিয়েছিলাম। আমার হাজবেন্ড তখন আমার ননদকে বলল, যা ওকে গিয়ে আমাদের রুমে রেখে আয়। সবাই চলে যেতে আমার হাজবেন্ড আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ তোমাকে আমার অনুরোধ রাখার জন্য। আমি তখন হাউমাউ করে কান্না করা শুরু করে দিলাম। ও আমাকে আরো শক্ত করে ধরল, বলল, তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হচ্ছে তোমাকে বুঝালাম যে সবসময় তোমার মুখে যা আসে তখন সেটাই তুমি বলে দাও। যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটার কথা আমাকে কখনোই আর বলবে না। তুমি কাল রাতে জড়িয়ে ধরে আমাকে বলেছিলে না তোমাকে কেউ বোঝে না, কিন্তু সত্যি কথা কি জানো, এই পৃথিবীতে আমি ছাড়া তোমাকে আর কেউ বোঝে না। তাই এমন ভালোবাসার মানুষটাকে আমি কখনোই হাতছাড়া করতে চাই। ও আমাকে আরো বলল, একটা সন্তানের প্রয়োজন ছিল তাই নিয়ে এসেছি, আর ঘরে তো আমার সুন্দরী একটা বউ আছে। বাবা মা সহজে বুঝতে চায় না, তাই এত কাহিনী করা। অবশ্য তোমার ননদ আমাকে অনেক হেল্প করেছে, ও বাবা মাকে সবকিছুতেই সামলিয়েছে। বাবা মা তো জানতোই আজকে আমার বিয়ে। যাই হোক, এসব কথা বাদ দাও, এখন রান্নাঘরে যাও আর আমার জন্য ভালো করে 1 কাপ চা বানাও। তারপর আবারও বলল, আর একটু সুন্দর করে সাজো। আর কানে কানে এসে ফিস করে বলল, চোখে একটু কাজলও দিই, কারণ আজকে আমাদের দ্বিতীয় বাসর হবে। পাহাড় সমান ওজন কষ্ট তখন বুক থেকে নামালাম। যাই হোক, আজকের স্টোরিটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।